আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বেগমগঞ্জ সরকারি প্রাইভেট উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে আজকের দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে বাংলা প্রথম পত্রে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এর সাথে এটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইতিহাস যুক্ত রয়েছে। এই জন্য আমাদের আজকের পাঠ, আজকের বিষয়বস্তু সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ইতিহাস সচেতনতার জন্য আজকে আমি পাঠটা বেছে নিয়েছি। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা কবিতা বাবুরের মহত্ব। কবিতার দুই ভাগের এক অংশ আজকে আমরা পাঠ করব। বাবুরের মহত্ব কবিতাটা লিখেছেন কালিদাস রায়। কালিদাস রায় অনেক প্রবাদ আমরা বাংলা সাহিত্যে রয়েছে এবং তিনি কাব্য সাহিত্যে বিশেষ মেধা ও মননের সাক্ষী রাখতে সক্ষম হয়েছে। তো আমাদের পূর্বের মধ্যে আমরা মাইন্ডের মাধ্যমে কালিদাস রায়ের জীবনটাকে, সাহিত্যিক জীবনকে আমরা তুলে ধরার চেষ্টা করব। কালিদাস রায় ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। পেশায় তিনি ছিলেন শিক্ষক এবং তার যে সাহিত্য রস, তিনি যেভাবে সাহিত্যকে, বিশেষ কাব্য সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং মেধা এবং মনের সাক্ষী রাখতে সক্ষম হয়েছে, বিশেষ করে তার লেখার মধ্যে যে ইতিহাস সচেতনতা নির্ভুলভাবে আনার চেষ্টা করেছে, এই জন্য তাকে কবি শেখর উপাধিতে ভূষিত করা হয়। তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে কিশলয়, কর্ণপুট, বল্লরী, খুঁতকুড়া, রসকদম্ব, বৈকালিক ইত্যাদি। আমাদের আজকের কবিতা বাবুরের মহত্ব তার রচিত কর্ণপুট গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার কর্ণপুট গ্রন্থ থেকে আমাদের আজকের নির্বাচিত কবিতা বাবুর মহত্ব নেওয়া হয়েছে। তিনি তার যোগ্যতা স্বীকৃতি স্বরূপ রবীন্দ্র ভারতী থেকে ডিলিট উপাধি ভূষিত হন এবং 1975 সালে এই ইতিহাস সচেতন লেখকের জীবন অবসান করে। আমরা আজকে তার রচিত বাবুরের গুরুত্ব নিয়ে কাজ করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে কবিতা সংজ্ঞা দিয়ে আমরা আমাদের কবিতার ক্লাসটা শুরু করেছিলাম। আমরা বলেছি যে ব্যক্তি হৃদয়ের অনুক্ষণের অনুভূতি যখন নির্বাচিত শব্দমালা কোনো একটি ছন্দকে অবলম্বন করে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় কবিতা। এখন বাবুরের মহত্ব কবিতায় কালিদাসের কি অনুভূতিটা প্রকাশ পেয়েছে আমরা কবিতাটা পাঠ করলে আমরা বুঝতে পারব। সময়ের স্বল্পতার জন্য আমরা ঠিক আগের মতো একসাথে পাঠের সাথে পাঠ বিশ্লেষণটা করার চেষ্টা করব এবং তারপরে যে সকল শব্দ তোমাদের কাছে নতুন মনে হবে কিংবা অচেনা মনে হবে আমি সেগুলো নিয়ে একটু কাজ করবো। তারপরে আমাদের আজকের বাড়ির কাজ দিয়ে আমরা আমাদের পাঠটাকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সকলকে। আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে বাবুরের মুহূর্ত। কালিদাস। পাঠান বাদশা লোভী, পানি পথে ক্ষত দখল করিয়া দিল্লির শাহী গতি। দেখিল বাবু এ জয় তাহার ফাঁকি, ভারত জাগের তাদেরই জিনিতে এখন রয়েছে বাকি। গর্জে উঠিল সংগ্রামশীল, জিমেছে মুসলমান, জয়ী বলিব না এ দেখে অনুভূতি প্রাণ।
লয়ে লুণ্ঠিত ধন, দেশে যাও ফিরে যাও, দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। হানুয়ার প্রান্ত সেই সিংহের পতন হইল বীর বাবুরের কবে। এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে। সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। কবরে সাহিত্য কৃতঘ্ন দৌলত, বাবরের আর নাই কোনো প্রতিরোধ। দস্যুর মতো দুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাপিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। মাটির দখলেই খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর। বিধিতে বিধি দখল করিবে এখন করেছে স্থির। প্রজারঞ্জনে বাবর গিয়াছে মন, হিন্দুর বিধি চিনিবার লাগে করিতেছে সুশাসন। ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়া প্রজার কোথায় দুঃখ ক্লেশ। চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আদি বাবুরের সন্ধ্যা। কুর্তার দলে কৃপাল লোকে ঘুরেছে সে পথে পথে। দেখা যদি তার পায় আজ কোনো মতে, লইবি তাহার প্রাণ। শুনিতে তাহার খালিদ করিবে চিতরের অপমান। দাঁড়ায় যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করেছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। হেতকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছয় সবে পালাইয়া গেল ডরে। সকলে গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল। রাজপথে ধুলায় রহিল ধুলায় পড়ে। হাতির পায়ের চাপে গেল গেল বলি, হায় হায় করি পথিকেরা ভয়ে কাঁপে। কুড়াইয়া আনো তাকে, সকলেই বলে অথচ কেহ না যায় সাহস করে। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে। করো কি বলিয়া জনতা চিৎকার করি ওঠে। পরিশুণ্ডের বর্ষণ সহি সহি, পথের শিশুরে কুড়াইয়ের পক্ষে বহি ফিরিয়া আসিল বীর। আমরা আজ এই পর্যন্তই আমাদের পাঠকে নির্বাচন করেছি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পাঠ বিশ্লেষণে। প্রথম স্তবকে লেখক লিখেছেন, পাঠান বাদশাহ লোভী পানি পথে ক্ষত দখল করিয়া দিল্লির শাহী কবি। তাহলে এখানে আমরা বুঝলাম যে বাবর পানির পথের যুদ্ধে পাঠান বাদশাহ ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির মসনদ দখল করে বা দিল্লির মসনদ অর্জন করে। এখানে আমাদের পানিপথ মনে হয় যেন একটা নৌপথ বা সাগরের যেখানে নৌ চলাচল করে সেই পথ রয়েছে। পানিপথ হচ্ছে ভারতের একটি জায়গা, উত্তর ভারতের একটি স্থানের নাম হচ্ছে পানিপথ। সেই পানিপথের যুদ্ধে বাবর পাঠান বাদশাহ ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং দিল্লির মসনদ অর্জন করে। দেখিল বাবর এই জয় তাহার ফাঁকি, ভারত যাদের তাদের জিনিতে এখনো রয়েছে বাকি। তাহলে জিনিতে, এখানে শব্দ আসছে জিনিতে। জিনিতে মানে জয় করতে। তাহলে বাবর দেখলেন যাদের দেশ তিনি শাসন করবেন তাদের মন জয় না করলে তিনি কখনোই সেখানে সুশাসন করতে পারবেন না বা টিকে থাকতে পারবেন না। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, চিনেছ মুসলমান, জয়ী বলিব না এর রহিতে প্রাণ। এখন সংগ্রাম সিং একজন রাজপুত নেতা যোদ্ধা, তিনি বললেন যে না, তোমরা আমাদের সাথে লড়াই করো, যদি জয়লাভ করতে পারো তাহলে কেবল তুমি ভারতের মসনদ, দিল্লির মসনদ বা ভারতের
শাসনভার তুলে নিতে পারবে। লয়ে লুণ্ঠিত ধন, ফিরে যাও নতুবা মোগল, রাজপুতে দাও রণ। রণ মানে যুদ্ধ, রণ মানে রাজপুতের সাথে তিনি রণ বা যুদ্ধ করার জন্য আহ্বান করলেন। খানুয়ার প্রান্তরে, খানুয়া একটা জায়গা, প্রান্তর হচ্ছে বিশাল মাঠ, প্রান্তর। এখানে আমরা একটা শব্দ পেয়েছি প্রান্ত। বিস্তৃত খোলা ময়দান বা মাঠ হচ্ছে প্রান্তর। সেই সিংহের পতন হইল বীর বাবুনের করে। কর মানে হাত, কর এখানে করে অনেকগুলো অর্থ আছে। কর, কর মানে হচ্ছে হাতের চিত্র, কর মানে হচ্ছে আলো, কিংবা কর হচ্ছে তুচ্ছার্থে কোনো কাজ করার নির্দেশ। আমরা ব্যাকরণ অংশে দেখেছি যে প্রকৃতি প্রত্যয় অংশে কর শব্দটি ব্যবহার হয় বেশি, যেমন কর যোগ আ, করা, আট হচ্ছে প্রত্যয়। আর আমরা যখন ব্যাকরণ ক্লাস নেব তখন আমরা প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে এই বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসলে বিজয়ীর করত। তাহলে দৈব একটা শব্দ পেয়েছি আমরা, দৈব। দৈবটা হচ্ছে সৃষ্টি, আমাদের দিব্য থেকে দৈব অর্থাৎ ভাগ্য বা স্রষ্টার ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় আমরা যা ঘটে যায় তাকে আমরা বলি দৈব। আমাদের নিজেদের দৈব কর্মে অনেক সময় আমরা দুর্ঘটনা বলি দৈব কর্মে আমরা আবার কখনো কখনো মানে যা পাবার দুরাশা করি সেটা খুব সহজেই পেয়ে যায়। ঠিক এখানে তাই বলেছে যে এই বিজয়ে, কারণ বাবর তার দলবল নিয়ে খুব সুদূর ইরাক থেকে এসেছে, পারস্য থেকে এসেছে, আর এসে তিনি ভারতবর্ষে এত বিশাল একটা রাজপথ যোদ্ধাদের সাথে লড়াই করে তাদেরকে পরাজিত করেছে। লেখক কাছে মনে হচ্ছে এটা একটা দৈব বলের বিজয়। কবরে সাহিত্য কৃতজ্ঞ দৌলত, এখানে কৃতজ্ঞ দৌলত একটা শব্দ রয়েছে, কৃতজ্ঞ। যে উপকারীর অপকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ। যে উপকারী অপকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ। আর দৌলত বলতে এখানে দৌলত খাতে বুঝিয়েছে, দৌলত খান। তিনি ইব্রাহিম লোধিকে পরাজিত করার জন্য তিনি বাবরকে সাহায্য করেন, কিন্তু শেষ পর্যন্ত আবার তিনি বাবুর সাথেও ষড়যন্ত্র করেন এবং শেষ পর্যন্ত দেখা যায় যে তিনি তার ষড়যন্ত্রে পরাজিত হন এবং তিনি মৃত্যুবরণ করেন। জন্য বলেছে কবরে সাহিত্য কৃতজ্ঞ দৌলত, বাবরের আর নাই কোনো প্রতিরোধ। তাহলে তিনি এখন আর কোনো প্রতিরোধী সামনে দেখতে পাচ্ছেন না, যারা তার সাথে লড়াই করে সংগ্রাম করে তার শাসন ব্যবস্থায় বাধা সৃষ্টি করে। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদ, জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদ। জাকিয়া, এখানে একটা শব্দ এসেছে জাকিয়া। জাকিয়া, জাকিয়া মানে সম্পূর্ণ বিস্তার করে শাসনভার পরিচালনা করা, জেকে বসা বলা হয়, একবারে উপরে গিয়ে অবস্থান করা। জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদ। মসনদ মানে হচ্ছে সিংহাসন, মসনদ, মসনদ মানে হচ্ছে সিংহাসন, মসনদ। সিংহাসন বলতে আমরা একসময় দেখেছি রাজা প্রজারা সিংহাসনে বসে শাসনভার করতেন। আসলে সিংহাসন বলতে হচ্ছে, সিংহাসন মানে হচ্ছে শাসনভার, শাসনভার গ্রহণ করা। মাটির দখলে খাঁটি জয় নয়, বুঝেছে বিজয়ী বীর, বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির। প্রজারঞ্জনে বাবর দিয়াছে মন, প্রজারঞ্জন মানে হচ্ছে প্রজাদের মন জয় করতে। হিন্দুর দিদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। হিন্দুর দিদি, কেন হিন্দু মুসলমানের কথা আসলো?
মূলত বাবর ছিলেন একজন মুসলিম যোদ্ধা, একজন মুসলিম শাসক। আর ভারতবর্ষে তখনও ইসলাম ধর্মের এত প্রসার ঘটেনি, কিন্তু বিশাল যে আমরা এখন মুসলিম যে যে বিষয় বসতি দেখতে পাই, তখন এত ছিল না। বিশেষ করে উত্তর ভারতে খুব কম মুসলিম সংখ্যা ছিল। আমরা জানি এর আগে কে ছিল, ইব্রাহিম লোদি ক্ষমতা ছিল, তিনি মুসলিম ছিলেন। কিন্তু মুসলিমদের বাইরে হিন্দুদের যে বিশাল অবস্থান, সেই হিন্দু জনসংখ্যা বা নাগরিকদের মন জয় করার জন্য এবার বাবর কি করলেন, তার শাসন কৌশল ধার্য করলেন। ধরিয়া ছদ্মবেশ মানে এই নিজেকে হিন্দু মানে যেটা তিনি করতে চান, যেমন খুশি তেমন সাধু, অর্থাৎ যেমন তিনি স্বাস্থ্যে মনোনিবেশ করেছেন, যেটা করলে তার প্রজাদের মনের দুঃখ কষ্ট, তাদের মনের প্রতিবাদ প্রতিরোধ কিংবা তাদের যে চাওয়া পাওয়া, এগুলো কীভাবে বোঝা যায়, সেই ছদ্মবেশটা তিনি বা সেই রকম তিনি সাজ পোশাক তিনি ধারণ করেছেন, এটাকে বলা হচ্ছে ছদ্মবেশ। ঘুরি পথে পথে খুঁজি প্রজার কোথায় দুঃখ পেশ, চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান। এখানে রণবীর তিনি একজন দেশপ্রেমিক, যিনি বাবরের এই দেশ জয়কে তিনি কি করেছেন, মনে করেছেন যে এটা একটা পরদেশ আক্রমণকারী, আরেকজনের স্বাধীনতাকে হরণকারী, আরেকজনের অধিকারকে নস্যাৎ করার মতো একজন কি দস্যুতা। এই চৌহান একটা রাজপুতদের একটা বংশের নাম। করিতেছে আজ বাবরের সন্ধান, কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরেছে সে পথে পথে। কৃপান, এখানে একটা শব্দ আসছে কৃপান মানে তরবারি, অস্ত্র। তখনকার সময় যুদ্ধাস্ত্রে প্রধান ছিল তরবারি, ডাল তলোয়ার ছিল তাদের যুদ্ধের অন্যতম মাধ্যম। দেখা যদি তার পায় আজ কোনো মতে, লইবে তাহার গান, শোনিতে তাহার খালিত করিবে। খালিত মানে ছড়াবে, স্খলন করবে। খালিত করিবে চিতরের অপমান, কারণ খানোয়ার যুদ্ধে তারা রাজপুতদের হারিয়ে যে ইতিহাস রচনা করেছে, সেই অপমান রাজপুতরা এখনো কি করতে পারেনি, হজম করতে পারেনি। তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়েছিল। তার মধ্যে একজন ছিল রণবীর চৌহান। দাঁড়িয়ে যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করেছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। হেনকালে এক মত্তহস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ে সে পলাইয়া গেল ডরে। সকলেই গেল শুনি, কেবল একটি শিশু রাজপথে উঠিল তুলায় পড়ে। কিন্তু শিশু সবাই শুনতে পারলেও দেখতে একটা মত্ত হাতি, পাগল হাতি ছুটে আসছে, আর সবাই তখন তাকে দেখে ভয়ে পালিয়ে গেল। ছোট্ট শিশু যে দৌড়তে পারে না, যার ভিতরে এখনো সেই বিবেচনাবোধ বুদ্ধি এখনো কি তৈরি হয়নি, সে তো পালাতে পারে না, সে তখন ধুলার পর পড়ে রয়েছে। হাতির পায়ের চাপে গেলে গেল বলি হায় হায় বলি, পথিকেরা ভয়ে কাঁপে। তারা ভেবেছে হ্যাঁ এখনো কি শিশুটা কি হয়ে গেল, প্রাণটা চলে গেল। একজন মত্ত হাতি, পাগলা হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে উড়াইয়া আনো গাড়ি, সকলেই বলে, অথচ কেউ না গায়ে সাহস করতে। সবাই হচ্ছে ওকে আনো ওকে আনো, কিন্তু কে আনবে সেটা আর হয়ে ওঠে না। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় চোখে, অরকি করকি বলিয়া জনতা চিৎকার করে উঠে। আমরা তো দেখছো একজন বিদেশি, তার যার পোশাক আশাক চেহারা উচ্চতা একটু ভিন্ন ধরনের, তারা সহজে বুঝতে পারে এটা বিদেশি লোক। এবং তারা বলছে যে তুমি এটা কি করছো, কেউ এগিয়ে যাচ্ছে না, তুমি একজন বিদেশি কেন এগিয়ে যাচ্ছ? শিশুটাকে উদ্ধার করার জন্য।
পরিশুণ্ডের ঘর্ষণ দেখে সখী। পরিশুদ্ধ পরি মানে হচ্ছে হাতি, হাতির সমার্থক শব্দ হচ্ছে পরি, আর শূন্য হচ্ছে সুর, যে হাতির সুর দিয়ে সে একবার এদিকে বা হাতের সুর সে ছুঁড়ে মারছে, আবার এদিকে ছুঁড়ে মারছে। বলছে বাবুর গায়ে একটা শরীর আঘাত লেগেছে, কিন্তু বলছে সে তার আঘাত সহ্য করে পথের শিশুর কুড়ায় বক্ষে বুকে টেনে নিয়ে ফিরে আসলো তিনি। অর্থাৎ মৃত্যুকে তিনি একবারে হাতের মুঠোয় নিয়ে ওই ছোট্ট শিশুকে তিনি উদ্ধার করেছেন। চারিপাশে তার জমির লোকের ভিড়, আপনার চারিদিকে তার লোকের ভিড় জমিল। তাহলে এই লোকটি হচ্ছে কে? আমাদের আজকে কবিতা শিরোনাম বাবর, আর তার মহত্বের কথাই কিন্তু আমাদেরকে লেখক এখানে বিভিন্ন ইতিহাস, উপমা ইত্যাদির মাধ্যমে শব্দচয়নে তিনি আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এখন কোন কোন দিকগুলো আমাদের এই আজকে পাঠে আমরা পেয়েছি, সেই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, প্রথম স্তবকে ছিল পানিপথের যুদ্ধের কথা, তার মানে এটা ছিল ইতিহাস। আমরা এখানে প্রথমে পেয়েছি ইতিহাস। আমাদের শিক্ষার্থীদেরকে ইতিহাসের একটা খোরাক যাচ্ছে এই কবিতা। দ্বিতীয়ত আমরা দ্বিতীয় স্তবকে পেয়েছি যে দেশে ফিরে যাও লুৎফুবা মোগল রাজ করতে দাও রং। তবে এটা একটা প্রতিরোধ, এখানে তিনি শাসন করতে আসলেও প্রতিরোধের সম্মুখীন হয়েছেন। প্রতিরোধ বলছে সেই সিংহের পতন হইল বীর বাবরের পরে, এই বিজয় তার স্বপ্নতি জেনাবা দৈব বলে। তাহলে এটা কি? এটা হচ্ছে তার দিগ্বিজয়, লড়াই করেছেন। আমরা তার মধ্যে একটা লড়াকু যোদ্ধা এই বৈশিষ্ট্য দেখতে পাই। লড়াকু যোদ্ধাকে আমরা সেখানে দেখতে পাই, যিনি লড়াই করে টিকে থাকার সাহস এবং দক্ষতা রাখেন। তারপরে আমরা দেখেছি দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাঁকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। মাটির দখলে খাটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর, বিধিতে বিধি দখল করিবে এখন করেছে স্থির। প্রজারঞ্জন বাবু দিয়াছে মন হিন্দুর বিধি জিনিবার লাগি করিতেছে সুশাসন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাবুরের মহত্বের একটা বিষয় হচ্ছে সুশাসন। সুশাসন সুশাসন তার মহত্বের একটা বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আছে বাবুরের সন্ধান। উত্তর দলে কৃপান রূপে ঘুরিতেছে পথে পথে, দেখা যদি তার পায় আর কোনো মতে দৈবে তাহার গান। আমরা এখানে আবার দেখতে পাচ্ছি প্রতিরোধটা আবার তিনি কঠিনভাবে কি করেছেন, একবার যুদ্ধের মধ্যে দিয়ে করেছেন, আবার গুপ্ত ঘাতকের দ্বারা তিনি তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। এরপরে আছে হাতি পায়ে চাপে গিল গিল করি হায় হায় করি প্রতিক্রিয়া ভয় কাঁপি। ওই ছোট্ট শিশুটিকে তাহলে ওই ছোট্ট শিশুটিকে পাগলা হাতি একটা পাগলা হাতি মারাত্মক আক্রমণ থেকে ওই ছোট্ট শিশুটাকে উদ্ধার করতে গিয়ে তিনি একটা জিনিস উপলব্ধি করেছেন, তার ভিতরে যে বীরত্ব আছে, লড়াকু মনোভাব আছে, বীরত্ব আছে, সেটাকে আমরা দেখতে পেয়েছি। বীরত্ব আছে সেটা আমরা দেখতে পেয়েছি। আর পেয়েছি কিনেকে যে ওই শিশুটিকে আমরা পরে দেখতে পাচ্ছি যে বলিয়া উঠিল একজন, আরে এই যে ম্যাথুরের ছেলে, ইহার জন্য বেয়াকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। তাহলে একটা ম্যাথুরের ছেলেকে কি নিজের জীবনের বিনিময়ে যে বাঁচাতে চায়,
তার কাছে আর যারা রয়েছে জনগণ, তারা তো অবশ্যই খুবই মূল্যবান, তাদের প্রাণ তাদের কাছে মূল্যবান, তাদের সুখ দুঃখ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সুশাসন তাকেই বলে যখন সকল প্রজা একটা রাজ্যে কি সমান অধিকার পাবে, সমান দৃষ্টিভঙ্গি পাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তার অসাম্প্রদায়িক মনোভাব, এখানে রয়েছে তার অসাম্প্রদায়িক মনোভাব। অসাম্প্রদায়িক বলতে আমরা কেবল ধর্মীয় কোনো সম্প্রদায়ের মধ্যে বিভাজনকে বুঝে থাকি। আমরা বুঝে অসাম্প্রদায়িক বলতে উঁচু নিচু জাত প্রথা, কালো ফর্সার মধ্যে বিভেদ, ধনী গরিবের মধ্যে বিভেদ, তারপরে জাত প্রথা, ধর্মীয় বিভাজন, এই সকল কিছুকে যিনি সমান দৃষ্টিকোণ থেকে দেখতে পারেন তিনি হচ্ছেন অসাম্প্রদায়িক। তাহলে আমরা একটা ম্যাথরিক ছেলের জন্য তার জীবন বাজি রাখার যে সদিচ্ছা দেখতে পাই, এটা হচ্ছে বাবুরের সবচেয়ে বড় মহত্ব। অসাম্প্রদায়িক চেতনা হচ্ছে তার সবচেয়ে বড় মহত্ব। তার ভিতরে রয়েছে লড়াকু যোদ্ধার গুণাবলী, তার ভিতরে রয়েছে সুশাসনের গুণাবলী, কিন্তু সবচেয়ে বড় গুণাবলী হচ্ছে তার ভিতরে অসাম্প্রদায়িক চেতনা, যেটা সত্যিকার অর্থে আমাদের এই শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা অসাম্প্রদায়িক চেতনা বাংলাদেশ করতে চাই, আর এই জন্যই আজকের এই পাঠটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকের পাঠ শেষে আমরা পাঠের উদ্দেশ্যটা নিয়ে যাচ্ছি। এখানে লেখা আছে এই পাঠের উদ্দেশ্য হচ্ছে সম্রাট বাবরের মহানুভবতা তুলে ধরতে পারবো। আমরা মহানুভবতা দেখতে গিয়েছি, তার ভিতরে সুশাসনের মনোভাব রয়েছে, মনোবৃত্তি রয়েছে, তার ভিতরে অসাম্প্রদায়িক মনোবৃত্তি রয়েছে। আরেকটা পাঠের উদ্দেশ্য রয়েছে মহৎ আদর্শে অনুপ্রাণিত হয়ে ও মানবিক মূল্যবোধের সম্পর্কে সচেতন হবে এবং এর বহিঃপ্রকাশ ঘটাতে হবে। একটা শিক্ষার্থী কি এই কবিতা পাঠ করলে সে একটা মহৎ আদর্শ অনুপ্রাণিত হবে, কারণ বাবর তিনি তার আদর্শকে গভীরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তার সুশাসনের মধ্য দিয়ে, তার অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে। আর রয়েছে মানবিক মূল্যবোধ। আমরা ওই যে ব্যর্থ শিশুটাকে যখন বাবর করছিল, তার জীবনকে বাজি রেখে বাঁচানোর চেষ্টা করছিল, এটিকে আমরা বলতে পারি মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ না থাকলে কোনো মানুষ অসাম্প্রদায়িক হতে পারে না। তাহলে আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে, আমাদের প্রায়োগিক ক্ষেত্রে যদি আমরা অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ সম্পর্কে হই, তাহলে আজকের আমাদের বাবুরের মহত্ব এই কবিতাটি পাঠ সার্থক হবে। আশা করছি এর মধ্যে তোমরা এই বিষয়বস্তুগুলো আমাদের আজকের পাঠে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং তার মহত্বের যে বিশেষ দিকগুলো আছে সেগুলোকে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি এবং পাঠ বিশ্লেষণ করেছি। এবার চলে যাবো আমরা বাড়ির কাজে। তোমরা জানার প্রতিদিনের মতো আমরা বইয়ে পাঠের শেষে যে প্রশ্ন উদ্দীপক এবং যে প্রশ্নোত্তর রয়েছে সেগুলো একটি কাজ করি। এখানে দুটো উদ্দীপক রয়েছে এবং প্রশ্নোত্তর রয়েছে। আমরা দ্বিতীয় না প্রথম উদ্দীপকটা নিয়ে কাজ করব, কারণ আমাদের দ্বিতীয় উদ্দীপক হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ। আমরা যেহেতু আজকে কবিতার পাঠের প্রথম অংশটাকে আলোচনায় এনেছি, যদি আমরা প্রথম উদ্দীপকটা একটু পড়ে শোনাই। প্রচন্ড বন্যায় ডুবে যায় টাঙ্গাইলের ব্যাপক অঞ্চল, অনেকের ঘর বাড়ি ডুবে যায়, নিরাশ্র হয়ে পড়ে অগণিত মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত এমন একটা পরিবার নৌকায় চড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে। তীব্র স্রোতের টানে নৌকাটি উল্টে গেলে সবাই সাঁতার কেটে উঠে এলেও জলে ডুবে যায় একটি শিশু। বড় মিয়া নামের এক যুবক এই দৃশ্য দেখে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন শিশুটিকে। কুলে উঠে অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে জানালেন বড় মিয়া আর বেঁচে নেই। দেখো এখানে আমাদের উদ্যোগটাকে আমরা একটু বাবুরের মহত্বের সাথে মিল করার চেষ্টা করছি। প্রথমে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে দুর্দশার কথা লেখা আছে, একটা দুর্দশাগ্রস্ত
ইসলাম দুর্দশাগ্রস্ত পরিস্থিতি। তারপর আমরা দেখতে পেয়েছি বলেছে নৌকাডুবিটা দুর্দশাগ্রস্ত পরিস্থিতির মধ্যে পড়ে, কিন্তু একটা শিশুর জীবন বিপন্ন হচ্ছে, বিপন্ন জীবন। আমরা ঠিক বাবুরের মহত্ব কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি একটি ম্যাথু শিশুর জীবন কিভাবে বিপন্ন হতে যাচ্ছিল এবং কিভাবে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। সে শিশুটিকে বাবুর খুব সাহসিকতার সাথে সে শিশুটিকে উদ্ধার করেছিল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি শিশুটিকে উদ্ধার করেছে বড় মিয়ার আমার ছেলে, আর এখানে ছিল বাবু, এখানে হচ্ছে বড় মিয়া। কিন্তু বাবুর বিজয় বেশি ফিরে এলো, বড় মিয়া কিন্তু কি করতে পারেনি, বাঁচতে পারেনি, সে জীবন উৎসর্গ করেছে, জীবন উৎসর্গ। তাহলে এগুলো হচ্ছে আমাদের মধ্যে বৈসাদৃশ্য, মিল অমিল। আর এটা হচ্ছে আমাদের মিল, এটা হচ্ছে সাদৃশ্য, আর এটা হচ্ছে বৈসাদৃশ্য, অমিল। বৈসাদৃশ্য বা অমিল ভাবের মিল থাকলেও কিছুটা অমিল রয়েছে জীবন উৎসর্গের ক্ষেত্রে। বাবুর জীবন উৎসর্গ করতে হয়নি, তিনি বিজয় বেশি ফিরে এসেছিলেন, কিন্তু বড় মিয়া মারা গেছে। এবার আসুন প্রশ্ন চলে যায় জ্ঞানের প্রশ্নে। রণবীর চৌহান কে ছিলেন? রণবীর চৌহান ছিলেন একজন রাজপুত যোদ্ধা, যে বাবুরের জীবন নেওয়ার উদ্দেশ্যে মত্ত ছিল। বড় কঠিন জীবন দেওয়া, জীবন নেওয়ার যে এই কথাটা আমাদের এর পরের পাঠে আছে। তবুও আমরা একটু, যেহেতু আমরা কবিতাটা সম্পূর্ণ অবগত, এই জন্য আমরা বলতে পারি যে এই কথার মানে হচ্ছে কি জীবন নেওয়াটা খুব সহজ কাজ, কারণ আমরা কাউকে গুলি করে দিলেই তার জীবন প্রতি নিভে যায়। কিন্তু তাকে বাঁচাতে আমাদের অনেক সংগ্রাম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, শেষ পর্যন্ত অনেক বাঁচানো যায় না। কিন্তু আমরা এখানে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বাক্য নিতে পারি অনুধাবনী প্রশ্ন হিসাবে। যেমন আমরা বলতে পারি হিন্দুর রীতি চিনিবার লাগি করিতেছে সুশাসন। উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে হিন্দু রীতি, এটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে ভারতের জনগণের প্রতিনিধিত্বকারী, অর্থাৎ ভারতে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ছিল হিন্দু। আর বাবর যখন সেই হিন্দুদের রাষ্ট্র জয় করেন, তখন তিনি তাদের সুশাসন করার জন্য মনোনিবেশ করেন, কারণ তিনি জানতেন যে দরবারের শাসন বা অস্ত্রের শাসন বেশি দূর এগিয়ে নেওয়া যায় না। মানুষের হৃদয় যদি জয় করা যায় এবং তাদের অধিকারকে যদি কী করা হয়, অধিকার সচেতন হওয়া যায়, তাহলে সেখানে সুশাসন বা শাসন ব্যবস্থা পরিচালনা করা অনেকটাই সহজ হয়। আমরা এটাকেও অনুধাবন প্রশ্ন দিতে পারি। এরপরে আছে উদ্দীপকে বর্ণিত বড় মিয়ার আবরণে বাবুরের মহত্ব কবিতায় ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করে। তাহলে আমরা বলব বড় মিয়ার আবরণের এই দিকটা কিন্তু আমাদের আজকের পাঠে অনুপস্থিত। আমাদের এই দুটো জিনিস রয়েছে। দুর্দশাগ্রস্ত পরিস্থিতিতে বাবুর কি করেছেন, ওই ছোট্ট শিশুটিকে বাঁচানোর জন্য কি করেছেন, সচেষ্ট ছিলেন। আর তার জীবন বিপন্ন করে, জীবনকে বিপন্ন হবে জেনেও বাবুর কি করেছেন, সেই শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিলেন। এখানে সাদৃশ্যতা রয়েছে। আর এটি আমাদের এই নতুন যে উদ্দীপক, তার সাথে সাদৃশ্যপূর্ণ আমাদের কবিতা। এবার ধোঁয়া হয়ে আছে, অর্থাৎ উচ্চতর চিন্তন দক্ষতা। এখানে আমাদের বিশ্লেষণ সংশ্লেষণ এগুলো খেয়াল রাখতে হবে। উদ্দীপকে বাবুরের মহত্ব কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করে না। আমরা আগে বলছি সমভাব ধারণ করে না। আমাদের এই কবিতায় কি রয়েছে, বিপন্ন জীবনকে উদ্ধার করার জন্য কি আছে, প্রচেষ্টা আছে, যেটা বাবুরের মধ্যে ছিল, আমাদের বড় মিয়ার মধ্যেও ছিল। কিন্তু সমগ্র ভাব ধারণ করে না, কারণ বাবুর তার শাসন কার্য পরিচালনা করতে গিয়ে তিনি যেটা করেছেন, যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, যে মানবিকতার পরিচয় দিয়েছেন, যে আদর্শের পরিচয় দিয়েছেন, ঠিক আমরা বড় মিয়ার চরিত্র সেই আদর্শিক গুণগুলো দেখতে পাই। কিন্তু অমিল হচ্ছে
বাবর এরপর সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু বড় মিয়া অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। এটা হচ্ছে আমাদের সমভাবে ধারণ করে না এর যৌক্তিকতা। এর যৌক্তিকতা হচ্ছে কি, আদর্শিক দিক মিল থাকলেও পরিণতির দিক থেকে আমাদের ছিল না, অমিল ছিল। অর্থাৎ এখানে আমরা বলতে পারি উচ্চতর দক্ষতায় আদর্শিক মিল থাকলেও পরিণতি ভিন্ন। এখানে অমিল, কারণ দুজনের পরিণতি কিন্তু এক নয়, কিন্তু দুজনের আদর্শিক মিল এক। তাহলে আমরা বাসায় খুব ভালো করে কবিতাটি একবারে নির্যাসটুকু নেওয়ার চেষ্টা করব, এবং আজকে যে সৃজনশীল প্রশ্নটা আমরা আলোচনা করছি সেটা বাসায় লিখে স্কুলে দেখানোর চেষ্টা করব। আশা করছি তোমরা যদি ভালো করে কাজ করো, বুঝার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা হয়তো বাবুরের মহত্ব কবিতাটা বিশ্লেষণ করতে পারবে এবং এর আদর্শিক দিকগুলো ধারণ করতে পারবে, এবং প্রায়োগিক ক্ষেত্রে তার পরিচয় বা তার অবদান তোমরা রাখতে পারবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবার